নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ 9ম পর্ব। চলুন শুরু করা যাক। ঠাকুমণিকে খুব সহজে স্থানচ্যুত করা গেল না। একেই তো গ্রাম্য রমণীর জেদ, তার ওপর ভয়ে ও পরাজয়ে সে একেবারে মরিয়া হয়ে উঠেছে। দেখতে দেখতে কৌতূহলী পথচারীদের ভিড় বাড়তে লাগল। ওলা বিবির শিকার দেখে কেউ অবশ্য খুব কাছে আসছে না, কিন্তু তাদের কথাবার্তা ক্রমেই উচ্চগ্রামে উঠছে। কেউ বলছে, এই মাগি উঠায়, কোথায় বসেছিস খেয়াল নেই, এক্ষুনি কোঁত কাখাবি। কেউ বলছে, মুদফেরাস ডেকে এক্ষুনি সাফ করে দাও, নইলে সাহেবরা দারুণ খেপে উঠবে। কেউ বলছে, মরতে আর জায়গা পেলে না, এখন মহল্লা শুদ্ধ রোগ ছড়াবে। কেউ এক মুঠো কড়ি ছুঁড়ে দিয়ে বলল, রক্ষে করো মাওলা বিবি, রক্ষে করো। সব ভিড়ের মধ্যেই একজন আলাদা মানুষ থাকে। সে বলল, আহারে, ছেলেটারও মুখ শুকিয়ে গেছে, ওকেও রোগে ধরল বোধহয়। এই ছেলে পালা, এখনো পালা। দুলালচন্দ্র এত লোক দেখে ঘাবড়ে গিয়ে তার মায়ের হাঁটু ধরে জড়সড় হয়ে বসে আছে। ঝমাঝম শব্দে বড় ঝাঁটার আওয়াজ করতে করতে এগিয়ে এলো দুজন ঝাড়ুদার। তাদের পিছনে পিছনে গাঁজাখোর চৌকিদার। সেই চৌকিদার শেষ রাতে ফিরে তার ঝুপড়িতে ঘুমিয়েছিল, কিছুই টের পায়নি। এখন সে শুরু করে দিল দারুণ হল্লা। সুপ্রিম কোর্টের বারান্দায় এরকম একটা নোংরা ঘটনা অকল্পনীয় হলেও কি করে যেন ঘটে গেছে। চতুর্দিকে চিঁড়ে গুড়, ছেঁড়া কাপড় আর বমি ছড়ানো, তার মধ্যে এক মৃত বালিকা। এই নিকলো, আবি নিকালো, কাহা কা বেহুদা। জঙ্গল থেকে লোকালয়ে ছিটকে আসা কোনো বন্য প্রাণী যেমন এক কোণে বসে ফ্যাঁস ফ্যাঁস করে, ঠাকুমণিও সেই রকম রোঁয়া ফুলিয়ে রইল। বুকের ওপর শক্ত করে চেপে ধরে আছে তার মরা মেয়েকে। ঝাড়ুদারদ্বয় সিঁড়ির ওপর 2-4 ধাপ উঠে আবার হঠাৎ ফিরে তাকিয়ে একটি নীতিগত আপত্তি তুলল। তারা মুর্দা ছোঁবে না, তাদের কাজ শুধু ঝাড়ু দেওয়া। তাছাড়া কোন না কোন জাতের মরা, তার কি কোনো ঠিক আছে? তারা ঠাকুমণি এবং তার 2 বাচ্চা সমেত খানিকটা জায়গা বাদ দিয়ে ঝাঁটা চালিয়ে প্রস্থান করল। মুদফ্ফরাসকে খবর দিয়ে নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই চৌকিদার দৌড়ে গিয়ে 2জন ম্যাথরানীকে ধরে আনল। এই ম্যাথরানীরা এ শহরে রীতিমতন প্রতাপশালিনী। এদের মধ্যে যারা সাহেব পাড়ায় শৌচাগার পরিচ্ছন্ন রাখার ভার পেয়েছে, তাদের উপার্জন বেশ ভালোই। সকালে সন্ধ্যায় এরা সাহেবদের পুরিশের পাত্র মাথায় করে বয়ে নিয়ে গিয়ে পুণ্যসলীলা গঙ্গায় ঢেলে ফেলে দিয়ে আসে। বাকি সময়টা এদের ছুটি। এরা রঙিন ডুরে শাড়ি পরতে ভালোবাসে। এদের সরু কোমর, ভারী বুক এবং জিভগুলি ছুরির মতন। এদের জিভকে ভয় পায় না এমন মানুষ মেলা দুষ্কর। এরা পথে ঘাটে নোংরা বইবার সময় মানুষজনকে ছুঁয়ে দিলেও এবং প্রায় দেয়, তার কোনো সুরাহা নেই। ম্যাথরানী 2জন সিঁড়ির ওপর উঠে পর্যায়ক্রমে ঠাকুমণি, জনতা এবং চৌকিদারকে উদ্দেশ্য করে দুর্বোধ্য ভাষায় ঝড়ের বেগে কি যেন বলে গেল, যেন ওরা সবাইকে ধমকাচ্ছে। সেই সঙ্গে তাদের রঙিন শরীরে খেলে যাচ্ছে নানা তরঙ্গ। এমতো প্রকার রমণীদের কণ্ঠের ঝালবাক্য দূর থেকে শুনলে উপভোগ্য হয় বেশ। তাই বেশ কৌতুক পেয়ে গেল জনতা। ঠাকুমণি এবং তার মৃত শিশুর বদলে ম্যাথরানী 2টি তখন প্রধান লক্ষ্যবস্তু হল। হঠাৎ সকলের কণ্ঠ আবার থেমে গেল একসঙ্গে। পেছনে এসে দাঁড়িয়েছে এক সাহেব। ইনি এই আদালতের প্রধান বেইলিফ, খুব কাছেই থাকেন। এর নাম অ্যান্ড্রুজ।
কিন্তু সাধারণ নেটিভরা একে ইদ্রুস সাহেব বলে ডাকে। ইনি নিষ্ঠুরতার জন্য বিখ্যাত। যেসব সাহেব নেটিভদের ঘৃণায় স্পর্শ করেন না, ইনি তাদের দলের নন। এর হাতের চড়চাপড় অনেকেই খেয়েছে। একবার নিজের বাগানের মালির পেটে ইনি এমন লাথি মেরেছিলেন যে সে লোকটি পরে 1.5 দিন ধরে রক্ত বমি করেছিল। সেবার সকলেই খুব প্রশংসা করেছিল ইদ্রুস সাহেবের পায়ের জোরের। ইদ্রুস সাহেবকে একটি কথাও খসাতে হলো না, তার কটমট চক্ষুতেই কাজ হলো। ম্যাথরানি দুজন এবার তড়িৎ গতিতে ছুটে গিয়ে একজন খপ করে ধরল থাকমনির মাথার চুল, অন্যজন মৃত কন্যাটিকে কেড়ে নিতে গেল। শুরু হয়ে গেল ঝটাপটি। তার স্বামী ফিরে না এলে থাকমনি যে কিছুতেই এখান থেকে উঠতে পারে না, সে কথা কেউ বুঝল না। মাতৃস্নেহের শক্তি ম্যাথরানিদের সবল বাহুর তুলনায় কিছুই না। অবিলম্বেই তাদের একজন থাকমনির কোল থেকে মৃত কন্যাটি কেড়ে নিতে সমর্থ হল এবং দৌড় লাগালো। মেয়েটি যে মরে গেছে সে বোধই এখনো হয়নি থাকমনির। সে কিছুই বুঝতে পারছে না। এ কেমন জায়গা যেখানে স্বামী জল আনতে গেলে আর ফেরে না, অচেনা লোকেরা দূরে দাঁড়িয়ে হাসে, আর ডাকিনী যোগিনীরা এসে কোলের সন্তান কেড়ে নিয়ে যায়। থাকমনিও ছুটল সেই ম্যাথরানির পিছু পিছু। তার পায়ে পায়ে লেগে রইল দুলালচন্দ্র। এরপর একবার থাকমনি সেই ম্যাথরানির কাছ থেকে মেয়েকে কেড়ে নেয়, আর ম্যাথরানি ছিনিয়ে নেয় তার কাছ থেকে। পথের লোক এই দৃশ্য দেখছে, কেউ একটি কথাও উচ্চারণ করছে না। কয়লাঘাটা অঞ্চল পেরিয়ে তারা চলে এলো গঙ্গার ধারে। 3-4 বার কাড়াকাড়ির পর ম্যাথরানিটি একসময় মৃত শিশুটিকে জোরে আঁকড়ে ধরে খুব দ্রুত দৌড়ে শেষে ঝপাস করে সেটিকে ফেলে দিল নদীতে। থাকমনি সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে আবার তাকে তুলে নিয়ে এলো, এবং এবার সে নিজেই ভয় পেয়ে ছুটতে লাগলো বিপরীত দিকে, যেন এইভাবেই ছুটতে ছুটতে এই শহর ছেড়ে সে ফিরে যাবে নিজের গ্রামে। গঙ্গার পাড় জুড়ে এক টানা শ্মশান। সাধারণ গরিব গুরব লোকেরা মৃতদেহ দাহ করে না, জলে ফেলে দেয়। প্রতিদিন নদীর বুকে এরকম অসংখ্য মৃতদেহ ভাসে। অনেকে যথেষ্ট কাঠের অভাবে মৃতদেহ অর্ধদগ্ধ অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেই জন্যই এখানে হাড়গিলে আর শকুনির রাজত্ব। পরিত্যক্ত মৃতদেহ দেখলেই ওরা এসে ঝাঁপিয়ে পড়ে। বিশাল বিশাল হাড়গিলেগুলো মাটির ওপর দিয়ে খপাত খপাত করে লাফিয়ে চলে। এক এক সময় শকুনির দলের সঙ্গে হাড়গিলেদের লড়াই বেঁধে যায়। সে এক রোমহর্ষক দৃশ্য। আর মাঝে মাঝে কেল্লা থেকে যে সময়সূচক তোপ দাগা হয়, সেই শব্দে তারা ডানা ঝটফটিয়ে উড়ে গিয়ে কিছুক্ষণের জন্য কালো করে দেয় আকাশ। চতুর্দিকে মানুষের হাড় আর করটি ছড়ানো। এখান দিয়ে হাঁটতে গেলে পায়ে হাড় বিঁধে যায় অনেক সময়। মাঝে মাঝে একটুখানি জায়গা সাফসুতরো করে স্নানের ঘাটে যাবার পথ বানানো হয়েছে। সেই সব পথেও অনেক সময় পড়ে থাকতে দেখা যায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। গঙ্গার বুকে অসংখ্য জাহাজ, অধিকাংশই কাঠের তৈরি। অতি সম্প্রতি 2-1টি কলের জাহাজ আসতে শুরু করেছে। জাহাজের আনাগোনায় এই জলপথ এখন সদা ব্যস্ত। মাঝে মাঝে জাহাজে জাহাজে ঠোকাঠুকি লাগে, কিংবা ঝড় বাদলের জন্য এক একটা জাহাজ হঠাৎ উল্টে যায়। তখন সেই ডুবে যাওয়া জাহাজ সমস্ত মালপত্র সমেত নিলাম হয়। সেই নিলামে ডাক দেবার জন্য বেনিয়া আর শিপ সরকাররা ভিড় করে জাহাজ ঘাটায়। ভিজে কাপড়ে দৌড়তে দৌড়তে থাকমনিও একসময় ক্লান্ত হল। দুলালচন্দ্র অনেকটা পিছিয়ে পড়েছে। সুতরাং
এক জায়গায় বসে পড়ে মা ও ছেলেতে গলা জড়াজড়ি করে কাঁদতে লাগলো। কাছাকাছি এত শ্মশান, এখানে কারুর কান্নায় বিষদৃশ্য লাগে না। ঠাকুমণি বসে আছে একটি স্নান ঘাটের পথের পাশে। সে পথ দিয়ে যাবার সময় কিছু কিছু লোক দুটো চারটে কড়ি বা একটা আধলা ছুঁড়ে দিয়ে যাচ্ছে ঠাকুমণির কোলে। এসব দয়ার দান নয়, স্বর্গলোভীদের পারানি। মৃত সন্তানকে কোলে নিয়ে শ্মশানে বসে কাঁদছে ঠাকুমণি। চিৎকার করে আহ্বান জানাচ্ছে তার নিরুদ্দিষ্ট স্বামীর উদ্দেশ্যে। এ যেন হরিশ্চন্দ্র পালার এক দৃশ্য। কিন্তু চণ্ডাল বেশি ত্রিলোচন দাস হঠাৎ দেখা দিল না, বরং অপরাপর চণ্ডালরা ঠাকুমণির প্রতি কুদৃষ্টি দিতে লাগলো। একটু পরেই হুমহাম করে একটি 4 বেহালার পালকি এসে থামল সেখানে। পালকির দুধারেই পর্দা ফেলা। বেহারারা পালকি একটু মাটিতে রাখতেই একধারের পর্দা একটু ফাঁক হলো। সেখান থেকে একটি শিশুকে কোলে করে নেমে এলো একজন দাসী। পালকির মধ্যে বসে রয়েছেন বিম্ববতী। পূর্ণিমা অমাবস্যায় তার গঙ্গা স্নানে আসা চাই। ইদানিং তিনি ছেলেকেও সঙ্গে করে নিয়ে আসেন। মাত্র 2 বছর বয়স পেরিয়েছে নবীন কুমার, কিন্তু এর মধ্যেই তার দুরন্তপনার শেষ নেই। সেই জন্য বিম্ববতী এক মুহূর্তও ছেলেকে চোখের আড়াল করতে পারেন না। গঙ্গার ঘাটে এনেও স্বস্তি নেই। যেটুকু সময় বিম্ববতী স্নান করতে নামেন, একদিন তারই মধ্যে ছেলে দাসীর হাত ছাড়িয়ে জলের দিকে ছুট লাগিয়েছিল। সে কারণে এখন দাসী ছাড়াও পালকির পিছু পিছু আসে বাড়ির গোমস্তা দিবাকর এবং একজন পাইক। তারা সর্বক্ষণ নবীন কুমারের ওপর নজর রাখে। দাসী ও শিশু নেমে যাবার পর বেহারারা আবার পালকি তুলে নেমে গেল ঘাটের দিকে। স্ত্রী পুরুষের আলাদা ঘাট নেই, যে যেখানে পারে জলে নামে। বেহারারা লোকজন সরাবার জন্য চেঁচাতে লাগলো, হট যাও, হট যাও। নিয়মিত স্নানার্থীরাও বড় বড় বাবুদের বাড়ির পালকি দেখে চিনে ফেলে। সিঙ্গি বাড়ির পালকি এসেছে দেখে সবাই পথ ছেড়ে দিল। লোকেরা এরকম ঘেরাটোপ দেওয়া পালকি দেখলেই বোঝে যে ভেতরে রয়েছে কোনো সুন্দরী রমণী। তাই তারা সেদিকে তাকিয়ে থাকে উৎসুক চোরা চোখে। যদি দৈবাত কখনো পর্দার ফাঁক দিয়ে সেই রূপবতীর দর্শন পাওয়া যায়, অনেক সময় ঠকতেও হয় তাদের। হাওয়ায় পর্দা উড়ল একটু, আর দেখা গেল ভেতরে বসে আছে দোমড়ানো মোচড়ানো চেহারার এক 3 কেলে বুড়ি। পালকি সমেত বেহারারা নেমে গেল বুক জলে। তারপর বিম্ববতী সমেত সেই পালকি এক একবার করে জলে চুবিয়েই আবার তুলে নিতে লাগল। গুনে গুনে ঠিক এরকম 7 বার করার পর তারা ডান্ডা কাঁধে নিয়ে দাঁড়ালো স্থির হয়ে। এখন একটুক্ষণ বিম্ববতী সূর্য প্রণাম করবেন। স্বর্ণ প্রতিমার মতো স্থির হয়ে বসে বিম্ববতী যুক্ত কর ঠেকালেন ললাটে। তার মুখমণ্ডলে প্রশান্ত তৃপ্তি। জীবনে তার আর কোনো অপূর্ণতা নেই। অকস্মাৎ দিকমণ্ডল কাঁপিয়ে পর পর 3 বার তোপের আওয়াজ হলো। নদীতে বান ডাকবে, তার সতর্কতা। বেহারারা চঞ্চল হয়ে উঠল। আবার পালকি উঠে এলো ওপরে। চিন্তাদাসী নবীন কুমারকে কোলে নিয়ে নদীর দৃশ্য দেখাচ্ছিল। দিবাকরের ডাক শুনে ফিরে এলো পালকির কাছে। পর্দা সরিয়ে এসে ভেতরে ঢুকবার পর বিম্ববতী জিজ্ঞেস করলেন, এখানে কে কাঁদে রে? ঠাকুমণি চুপ করে গেছে, কিন্তু দুলাল চন্দ্র তখনও কেঁদে চলেছে। বিম্ববতী সেই কান্না শুনতে পেয়েছেন। কোনো শিশুর কান্না শুনলেই তার বুক কাঁপে।
নিজের একটি সন্তান জন্মাবার পর তিনি জগতের সব শিশুর প্রতি জননী স্নেহ অনুভব করেন এখন। চিন্তাদাসী বাইরে উঁকি দিয়ে বলল, এক মাগি মেয়ে কোলে নিয়ে পাতরোয় বসে আছে, আর তার কচি ছেলেটা কাঁদছে। বিম্ববতী জিজ্ঞেস করলেন, কেন? এর আর কি উত্তর দেবে চিন্তাদাসী? সে ঠোঁট উল্টে বলল, খেতে পায় না বোধ হয়। বিম্ববতীর মুখে একটা পাতলা বেদনার ছায়া পড়ল। এই পৃথিবী এত সুন্দর, তবু এখানে মানুষ এত কষ্ট পায় কেন? কেন লোকে খেতে পায় না? বড়রা তবু না হয় না খেয়ে থাকতে পারে, কিন্তু শিশুদের অনাহারে রাখা ভারী অন্যায়। দিবাকরকে ডাক। চিন্তাদাসী মুখ বাড়িয়ে দিবাকরকে ডাকতেই সে এসে দাঁড়ালো পালকির পাশে। বিম্ববতী প্রত্যক্ষভাবে দিবাকরের সঙ্গে কথা বললেন না, কিন্তু তাকে শুনিয়ে শুনিয়ে বললেন, চিনতে, তুই দিবাকরকে বল ওই যে ছেলেটি কাঁদছে তার মাকে আর সঙ্গে যারা আছে সবাইকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। আমার বেহারাদের যেতে বল, ওরা পরে আসুক। দিবাকর বলল, যে আগে। বিম্ববতীর পালকি চলে গেল, কিন্তু দিবাকর পড়ল মহাবিপদে। রাস্তা থেকে যাকে তাকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া এক বাতিক হয়েছে গিন্নিমার। দিবাকর গিয়ে উবু হয়ে বসল ঠাকুমনির সামনে। তারপর জিজ্ঞেস করল, ও মেয়ে, ওই বাচ্চাটা তো মরে গেছে, ওকে কোলে নিয়ে বসে রয়েছ কেন? কি হয়েছিল? জুতো সেলাই থেকে ঠিক চণ্ডীপাঠ না হলেও দলিল দস্তাবেজ পড়া কাজ দিবাকরের। সে সাতঘাটের জল খেয়েছে। সে নানা রকম কথায় ভুলিয়ে ভালিয়ে ঠাকুমনি আর দুলালচন্দ্রের কাছ থেকে ওদের ঘটনাটা জেনে নিল। দুজন পুরুত এবং কয়েকজন স্নানার্থীকে জুটিয়ে এনে সে এ কথাও ঠাকুমনিকে বুঝিয়ে দিতে সমর্থ হল যে তার কোলের শিশুটি সত্যি মরে গেছে। ওকে আর বেশিক্ষণ এমনভাবে ফেলে রাখলে ওর আত্মার অকল্যাণ হবে। তখন ঠাকুমনি আর এক প্রস্থ কান্নাকাটি করল। কিছু পরে মেয়েকে জলে বিসর্জন দিয়ে এবং দিবাকরের দয়ালু বাক্যে বিশ্বাস করে তার সঙ্গে সঙ্গে চলল। অবশ্য একথা ঠাকুমনির পক্ষে সুদূরতম কল্পনাতেও জানা সম্ভব নয় যে তার স্বামী ত্রিলোচন দাস যে জমিদার প্রভুর দর্শন মানসে গ্রাম ছেড়ে এই শহরে এসেছিল, এখন সে আর তার ছেলে চলেছে সেই জমিদারেরই বাড়িতে। জোড়াসাঁকোয় পৌঁছে দিবাকর দেখল সিংহবাড়ির সদর দেউরির কাছে একজন মোটা সোটা মধ্যবয়স্ক সাহেব দাঁড়িয়ে, হাতে একটি বড় লাঠি। দিবাকর চমকে উঠল। সে বহুদর্শী লোক, সেই সাহেবটিকে চেনে। ইনি হেয়ার সাহেব। পাইক দারোয়ানদের চোখ এড়িয়ে কারুর পক্ষে ভেতরে ঢোকা সম্ভব নয়। অচেনা লোক দেখলে তারা ঘাড় ধাক্কা দেয় কিংবা আগেই কিছু সেলামি আদায় করে। সাহেব দেখে তারা একটু ঘাবড়ে গেছে। সাহেবের কথাও তারা বুঝতে পারছে না কিছুই। দিবাকর দ্রুত গিয়ে সাহেবের পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলল। হেয়ার সাহেব চমকে উঠে সরে গিয়ে বললেন, আরে করো কি, করো কি? স্যার, আপনি এখানে? হেয়ার সাহেব বললেন, ইহা গঙ্গানারায়ণের বাপের কুঠি, আমি তাহাকে চাই। এদিকে ঠাকুমনি আর দুলালচন্দ্র এত বড় বাড়ির দেউড়ি দেখে আবার থমকে দাঁড়িয়ে পড়েছে, ভেতরে ঢুকতে চাইছে না। দিবাকর তাদের দিকে ফিরে বলল, এসো, ভেতরে এসো, ভয় কি? গিন্নিমা তোমাদের আশ্রয় দিতে চেয়েছেন, তারপর আর কি কথা? যাও বাছা, ভেতরে যাও। ঠাকুমনি আবার কেঁদে উঠল। আমাদের সে নেই, ওগো, সে মানুষটা আমাদের কোথায় খুঁজে পাবে?
সাহেবের সামনে একটু বিব্রত হয়ে দিবাকর বলল, হবে হবে, সব হবে, তাকে খুঁজে পাওয়া যাবে, ভেতরে এসো, গিন্নিমার সঙ্গে কথা বলো। হিয়ার সাহেবের সব ব্যাপারেই কৌতূহল। তিনি জিজ্ঞেস করলেন, ইহারা কাঁদে কেন, কি হইয়াছে? দিবাকর বলল, হাজবেন্ড লস্ট স্যার, গঙ্গার ঘাটে ক্রাইং ক্রাইং, আর একটা ছোট মেয়ে, মানে ডটার স্যার, ডাই দিস মর্নিং, ভেরি পুওর স্যার। বাঁ পায়ের ওপর ডান পা রেখে কেষ্ট ঠাকুরের ভঙ্গিতে দাঁড়িয়ে হেয়ার সাহেব সব শুনলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বয়স হয়েছে, হেয়ার সাহেব আজকাল মানুষের দুঃখ কষ্টের কথা একেবারে সহ্য করতে পারেন না। দুলালচন্দ্র কান্না থামিয়ে হাঁ করে চেয়ে আছে। তার ক্ষুদ্র জীবনে এত অল্প সময়ের মধ্যে এত রকম ঘটনার বিপর্যয়ে এক দারুণ আলোড়ন চলছে। সকালবেলা সে একটি রক্তচক্ষু সাহেব দেখেছিল, তার সামনে ডাকিনী যোগিনীরা তার মাকে মারছিল, আর এই একজন সাহেব কাঁদছে। পকেট থেকে রুমাল বার করে হেয়ার সাহেব চোখ মুছলেন, ধরা গলায় বললেন, তোমরা ইহাদের আশ্রয় দিবে, অন্ন দিবে? ভেরি কাইন্ড, মোস্ট গ্রেসাস। অন্য পকেট থেকে একটি মুদ্রা বার করে দুলালচন্দ্রের হাতে দিয়ে বলল, লও, কয়েক বৎসর পর একটু লায়েক হইলে আমার নিকট আসিও, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়া নিব। দিবাকর পাইককে বলল, এদের ভেতরে নিয়ে যা, গিন্নিমা এরপর ব্যস্ত হয়ে উঠবেন। আপনি আসুন স্যার, এদিকে আসুন, দয়া করে এ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। দিবাকর হেয়ার সাহেবকে নিয়ে এলো বৈঠকখানা ঘরে। সেখানে বিধুশেখর এবং রামকমল আলবোলার নল হাতে নিয়ে বিষয়কর্মের আলোচনা করছিলেন। হেয়ারকে দেখে তারা অবাক হয়ে উঠে দাঁড়ালেন। দিবাকর পরিচয় করিয়ে দিতে যাচ্ছিল, তার আগেই তিনি হাত তুলে নমস্কার করে বললেন, আমি ডেভিড হেয়ার, আপনাদের সেবক। ঢোলা প্যান্ট আর সাদা লম্বা কোট পরা, মাথার চুলগুলি প্রায় সব পেকে গেছে, তাতে চিরুনির ছোঁয়া লাগে না মনে হয়। প্রশস্ত কপালে 3টি স্পষ্ট ভাঁজ। বয়স যথেষ্ট হলেও এখনো বেশ বলশালী চেহারা হেয়ার সাহেবের। হাতের লাঠিখানা দরজার পাশে রেখে তিনি একটি কৌচে বসে পড়ে বললেন, গঙ্গানারায়ণের খোঁজে আসিয়াছি। সে 2 সপ্তাহ কালেজে যায় না, সে কি ভুগিতেছে? রামকমল বললেন, না তো, গঙ্গা তো সুস্থই আছে। হেয়ার সাহেব বললেন, তবে সে কালেজে যায় না কেন? রামকমল পুনরায় বিস্ময় প্রকাশ করে বললেন, কালেজে যায় না? কই, জানি না তো। বিধুশেখর চুপ করে আছেন। তিনি গঙ্গানারায়ণকে কলেজে যাওয়ার ব্যাপারে তার বিরূপতা জানিয়েছিলেন। গঙ্গানারায়ণ যে তা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে তিনি জানতেন না। তিনি হেয়ার সাহেবকে এত সামনাসামনি দেখেননি আগে। এর কার্যকলাপ তিনি বিশেষ সুনজরে দেখেন না। বলতে গেলে এরই প্ররোচনায় ইদানিং ডাক্তারি শেখার নামে অজাত কুজাতের মরা কাটছে হিন্দু ঘরের ছেলেরা, আর এদিকে কলেজে চালাচ্ছেন এক বিজাতীয় শিক্ষা, যেখানে ধর্মের কোনো স্থান নেই। ছেলেগুলি দিন দিন দুর্বিনীত আর উগ্র হয়ে উঠছে। এর ফল কখনো শুভ হতে পারে না। কিন্তু এ সাহেবের মুখের ওপর তিনি সে ধরনের কোনো কথা বলতে পারলেন না। হাজার হোক সাহেবের জাত তো। তিনি বললেন, গঙ্গানারায়ণের বিবাহ হবে শীঘ্রই, তাই বুঝি সে কালেজে যায় না। হেয়ার সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। আজকাল তার ধৈর্য কমে গেছে।
বয়স্ক লোকেদের দায়িত্বজ্ঞানহীনতা দেখলে তিনি হঠাৎ মেজাজ গরম করে ফেলেন। এরা দুজন জানেই না যে এদের ছেলে কোন দিন কলেজে যায় কিংবা বাড়িতে বসে থাকে। তিনি মাথা নিচু করে নিজেকে শান্ত করলেন। তারপর একটু হেসে বললেন, গঙ্গার বিবাহ? খুব ভালো কথা। আমাদের মিঠাই দিতে ভুলিবেন না। কিন্তু সে কয়দিন বিবাহ করিবে? 2 সপ্তাহ ব্যাপী? রামকমল বললেন, আজ্ঞে না, বিবাহের এখনো কিছু দেরি আছে। হেয়া সাহেব বললেন, তবে কি বিবাহের চিন্তাতেই সে মজিল? এখন হইতেই কলেজে যাওয়া বন্ধ করিল? রামকমল ব্যস্ত হয়ে বলল, না না, কলেজে যাবে না কেন? সে কি কথা, নিশ্চয় যাবে। বিধুশেখর একটু বিরক্ত হয়ে বন্ধুর দিকে তাকালেন। রামকমলের আগ বাড়িয়ে কথা বলার কি দরকার? সব কথাবার্তা তো তিনিই বলবেন। রামকমল বললেন, মিস্টার হেয়ার স্যার, আপনি কি খাইবেন? প্রথমে একটু তামাকু সেবন করবেন? হেয়ার বললেন, আমি ধূমপান করি না। তবে কি একটু মদিরা ইচ্ছা করেন? ব্র্যান্ডি, বিয়ার, ওয়াইন? ধন্যবাদ, আমি মাদক গ্রহণ করি না। সে কি স্যার, আপনি ড্রিঙ্ক করেন না? সুরা ব্যতীত অন্য পানীয় গ্রহণ করি, কিন্তু এখন কোনো কিছুর প্রয়োজন নাই। রামকমল সিংহ চমৎকৃত হলেন। জাতিতে সাহেব, অথচ বলে কিনা সুরাপান করে না। কবে শোনা যাবে বাঘ সিংহী নিরামিষ খায়? ডেভিড হেয়ার সাহেবটি সত্যি বড় অদ্ভুত। তবে সামান্য কিছু মিঠাই? হেয়ার সাহেব বললেন, একবার গঙ্গার সহিত দেখা হইতে পারে কি? নিশ্চয় নিশ্চয়, বলে রামকমল তৎক্ষণাৎ উঠে গিয়ে ভেতর বাড়ির দিকে মুখ করে ডাকলেন, গঙ্গা, গঙ্গা, ওরে কে কোথায় আছিস? গঙ্গাকে একবার খবর দে। ফিরে এসে রামকমল বললেন, আপনি এসেছেন বলে আমরা ধন্য হয়েছি। আপনি মহাদাশয়। নিঃস্বার্থভাবে এদেশীয় বালকদের শিক্ষার জন্য যা পরিশ্রম করছেন। বিধুশেখর ভ্রু কুঞ্চিত করে এক মনে আলবোলা টেনে যেতে লাগলেন। হেয়ার সাহেব নিজের প্রশংসা শুনে মুচকি মুচকি হাসতে লাগলেন। তারপর হাত তুলে রামকমলকে থামিয়ে দিয়ে বললেন, আপনারা দেশের প্রধান ব্যক্তি। আপনাদের সাহায্য ছাড়া কিছুই সম্ভব না। আপনারা আরেকটু যত্ন লউন। সাহেবদের সাহচর্যে এলেই রামকমল বিগলিত হয়ে যান। তিনি হাত জোর করে বললেন, আমি তো কলেজ স্থাপনের সময় বড় ডোনেশন দিয়েছি, পুনরায় যদি বলেন। হেয়ার সাহেব বললেন, সে কথা ঠিক, আপনারা সাহায্য দিতে কার্পণ্য করেন নাই, কিন্তু আরও প্রয়োজন নৈতিক সাহায্যের। এই সময় লাজুক মুখে গঙ্গানারায়ণ এসে ঢুকল। হেয়ার সাহেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, চলো, তুমি আমার সঙ্গে কিছুক্ষণের জন্য বাহিরে যাইবে। জেন্টলম্যান, আমি যদি ইহাকে সঙ্গে লই, আপনাদের আপত্তি আছে কি? এবারেও বিধুশেখর কিছু বলার আগেই রামকমল বললেন, বিলক্ষণ না, আপনার সঙ্গে যাবে তা আবার আপত্তি? হেয়ার সাহেব কড়া গলায় গঙ্গানারায়ণকে বললেন, বিনা খবরে তুমি কলেজ যাওয়া বন্ধ করিলে কেন? চলো, আজ তোমার শাস্তি হইবে। সাহেব এসেছে শুনে চিন্তাদাসী নবীন কুমারকে কোলে নিয়ে দেখতে এসেছে। নবীন কুমার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে এলো, যেন সে হেয়ার সাহেবের কোলে উঠতে চায়। হেয়ার সাহেব তাকে অমনি কোলে টেনে নিয়ে শিশু শরীরের গন্ধ শুঁকতে লাগলেন।
তারপর খুশি হয়ে বললেন, এ কুঠিতে পরিচ্ছন্নতা আছে বটে, এ কার সন্তান? রামকমল বললেন, আমার, এ আমার কনিষ্ঠ সন্তান। হেয়ার সাহেব বললেন, বাহ, বড় সুন্দর শিশুটি, ইহার খুব বুদ্ধি হইবে। একটুক্ষণ নবীন কুমারকে আদর করে তিনি তাকে ফিরিয়ে দিলেন পিতার কাছে। তারপর গঙ্গানারায়ণের কাঁধে হাত রেখে বললেন, চলো। সকলে সদর দেউরি পর্যন্ত গেল হেয়ার সাহেবের সঙ্গে। তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন কান্না জুড়ে দিল নবীন কুমার। সেও যেন হেয়ার সাহেবের সঙ্গে যেতে চায়। হেয়ার সাহেব আবার ফিরে এসে নবীন কুমারের গাল টিপে দিয়ে বললেন, আবার আসিব। আমি ঘোড়া হইলে তুমি আমার পিঠে চড়িতে পারিবে কি? নবীন কুমার হেয়ার সাহেবের স্কন্ধ শক্ত করে চেপে ধরল। এই শ্বেতাঙ্গ ব্যক্তিটিকে তার খুব পছন্দ হয়েছে। হেয়ার সাহেব নবীন কুমারকে দুহাতে তুলে শূন্যে ছুঁড়ে দিয়ে আবার লুফে নিলেন সঙ্গে সঙ্গে। নবীন কুমার বেশ মজা পেয়ে হাসতে লাগল। হেয়ার সাহেব বললেন, বাহ, ভয় পায় না, আমি বলিতেছি, পরে মিলাইয়া দেখিবেন, এই সুশ্রী বালকটি কালে কালে অসাধারণ হইবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস সেই সময়, নবম পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব করে আসছে। আশা করি আমার পাঠ আপনাদের ভালো লেগেছে। আমি এই চ্যানেলে বিভিন্ন গল্প ও উপন্যাস পাঠ করে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন গল্প বা উপন্যাস নিয়ে আসব তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।